নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আরও একবার একটি নতুন ভয়ের গল্পের আসরে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আপনি শুনতে চলেছেন লেখক মাস্টারদার কলমে গ্রাম বাংলার ভূতের গল্প নিম্নচাপের এক অমাবস্যার রাত। তবে গল্পে প্রবেশ করার আগে জানিয়ে রাখি, আমাদের গত এপিসোডে যারা যারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন তাদের নাম আজকের গল্পের শেষে ঘোষণা করা হবে। এবং আজও কিন্তু গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে মাস্টারদার কলমে গ্রাম বাংলার ভূতের গল্প নিম্নচাপের এক অমাবস্যার রাত। বর্ষাকাল। এক ধূসর সকালের আলো ছড়িয়ে পড়েছে জানলার ফাঁক গলে। শহরতলির পুরনো একতলা বাড়িটার বসার ঘরে বসে রয়েছেন বিক্রমের বাবা শম্ভুনাথ মুখার্জি। বয়স 50 পার হয়েছে। এক গম্ভীর অথচ কোমল মুখাবয়বের মানুষ। চোখে চশমা, পরনে সাদা ধুতি পাঞ্জাবি। ঘরের এক কোণে রাখা কাঠের আলমারির উপর থেকে তিনি বের করলেন একটা ছোট্ট মখমলের বাক্স। বাক্সটি খুলতেই চকচক করে উঠল একটি পুরনো নকশা করার উপর আংটি। সেই আংটিটি বাড়িয়ে দিলেন নিজের ছেলে বিক্রমের দিকে। এটা ধর বাবা। গলা তার ভারী হয়ে এলো, তবু কেমন যেন অদ্ভুত কোমলতা জড়ানো। এই আংটিটা তোর ঠাকুরদার, সবসময় সঙ্গে রাখতো। এখন এটা তোর প্রয়োজনে লাগবে। সময় অসময়ে এটা সাহায্য করবে। তোর ঠাকুরদার আশীর্বাদ রয়েছে এই আংটিতে। বিক্রম বছর 30-এর এক রোগ পীড়িত যুবক। মুখে এক বিষণ্ণ হাসি নিয়ে বাবার হাত থেকে আংটিটি গ্রহণ করল। শম্ভুনাথ আবার বললেন, ডাক্তার বলেছে জলবায়ু বদল করলেই শরীরে একটু জোর পাওয়া যাবে। এই দুর্বলতা কাটাতে হলে প্রকৃতির কোলে কটা দিন থাকা জরুরি। তাই ভাবলাম গ্রামের বাড়িতে একটু গিয়ে থাক। আমি নিজেই নিয়ে যেতাম রে, কিন্তু ব্যবসার কাজের যা চাপ, এখন কিছুতেই ছুটি করা যাবে না। বিক্রম ধীরে মাথা নেড়ে বলল, আমি এখন আগের থেকে অনেকটাই ভালো আছি বাবা। তুমি ভেবো না, আমি একাই যেতে পারবো। বরং সত্যি বলতে নিজেরও কটা দিন একটু দূরে গিয়ে থাকতে ইচ্ছে করছে। এই শহরের ধুলোবালি, শব্দ, অসুস্থতা সব কিছু থেকে একটু মুক্তি চাই। শম্ভুনাথ হালকা হাসলেন। এমন সময় বাড়ির সামনে এসে থামল একটা গরুর গাড়ি। গাড়োয়ান গলা তুলে ডেকে উঠল, বাবু তৈরি তো? বিক্রম উঠে দাঁড়ালো। ট্রাঙ্ক, ব্যাগ সব তৈরি। বাবা পাশে এসে দাঁড়ালেন। বিদায়ের মুহূর্তে যেন হঠাৎ করেই ভারী হয়ে উঠল সব। গ্রামে পৌঁছেই গদাই মণ্ডলের সঙ্গে দেখা করবি। তোর দূর সম্পর্কের মামা হয়। চিঠি করে জানানো হয়েছে, সব বন্দোবস্ত ওই করবে। আচ্ছা ঠিক আছে বাবা, সেখানে গিয়ে তোমায় চিঠি করব, চিন্তা করো না। বাড়ির দুয়ারের দিকে এগিয়ে যেতে যেতে শম্ভুনাথের মুখে যেন চাপা বিষণ্ণতা ছায়া ফেলে। নীরবে তাকিয়ে থাকেন ছেলের পিছন ফেলে দূরে সরে যাওয়া গরুর গাড়ির দিকে। মনে মনে ভাবেন, মামরা এই ছেলেটিকে একা ছেড়ে দিতে সত্যি ইচ্ছে করছে না, তবু উপায় কি? যক্ষা যেভাবে শরীরটাকে নষ্ট করছিল, তাতে একমাত্র মুক্তির উপায় এই বদলির হাওয়া। দীর্ঘশ্বাস ফেললেন শম্ভুনাথ। এক বিষণ্ণ দীর্ঘশ্বাস, যেন বুকে জমে থাকা অজস্র চিন্তার নিঃশব্দ প্রকাশ। সন্ধ্যা নামার ঠিক আগে সূর্যের শেষ আলো লালমাটির উপর ঝরে পড়ছে। সেগুন আর শালগাছে ঢাকা জনমানবহীন এক দুর্বোধ্য গ্রাম নিমডাঙ্গা। বীরভূমের এই প্রান্তিক গ্রামটি যেন প্রকৃতির রুক্ষ অথচ অলৌকিক এক রূপ ধারণ করেছে। নিস্তব্ধতা যেন এখানে জড়িয়ে রয়েছে বাতাসের প্রতিটি কণায়। বিক্রমের গরুর গাড়ি এসে থামল গ্রামের প্রবেশ পথে।
হাতে হ্যারিকেন ধরে দাঁড়িয়ে একজন বুড়ো বয়স্ক মানুষ, মুখ জোড়া ধূসর গোঁফদাড়ি, গায়ে ধুতি আর মলিন জহুরি কোট। লোকটা হাত তুলে ডাকল, এই যে বিক্রম বাবু। গাড়ি থেকে বিক্রম বলল, আপনি তাহলে আমার সেই দুঃসম্পর্কের মামা? হ্যাঁ, আমি গদাই মণ্ডল। আগে তো শহরে যাতায়াত ছিল, এখন কালে ভদ্রে হয়। তোমার বাবার চিঠি পেয়ে আমি সব ব্যবস্থা করে রেখেছি। আসুন না, গাড়িতে উঠে আসুন। গদাই মণ্ডল গাড়িতে চেপে বসে। কথায় কথায় গদাই মণ্ডল বলতে থাকেন পুরনো দিনের নানান কথা। কেমন ছিল এই গ্রাম, কেমন ছিল বিক্রমের শৈশব। তার ভাষায় ছিল এক একান্ত গ্রাম্যতা, সোজা সাপটা অথচ আন্তরিক। এক পর্যায়ে বিক্রম জিজ্ঞেস করল, আচ্ছা তাহলে রাতে কোথায় থাকবো? কেন, আমার এক কুড়ি আছে নদীর ধারে, প্রকৃতির কোলে একদম শান্ত জায়গায় তার কুড়ে ঘর। ওখানেই তোমার থাকার বন্দোবস্ত করেছে। হ্যারিকেন ধরে গদাই মণ্ডল পথ দেখাতে শুরু করলেন। গরুর গাড়ি ধীরে ধীরে চলল সেই পথ ধরে। আস্তে আস্তে আঁধার নামছে। পথের দুধারে শাল গাছের ছায়া, মাঝে মাঝে শেয়ালের ডাক। অবশেষে এসে পৌঁছল সেই কুঁড়ে ঘরের সামনে। জড়া জীর্ণ মাটির দেওয়াল, খড়ের ছাউনি, একপাশে একটা শুকনো নিম গাছ, পাশেই আরেকটা কুঁড়ে ঘর ফাঁকা পড়ে আছে। বিক্রম ভাবল সম্ভবত ওখানেই তার থাকার ব্যবস্থা। বিক্রম গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে বলল, তুমি কি রাতটা থাকবে? রাস্তায় ডাকাতির আশঙ্কা আছে। না না ছোট বাবু, ঘরের ছেলেটা 3 দিন ধরে জ্বর, আমি রওনা দিই। আর আমার কাছে ডাকাতরা কি বা পাবে, আপনি সাবধানে থাকবেন। গাড়ি ছেড়ে চলে গেল। গদাই মণ্ডল ডাক দিলেন, খুড়ি, খুড়ি, আরে বাইরে আয়। ভেতর থেকে একটা খসখসে আওয়াজ। দরজার পাল্লা ঠেলে বাইরে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। বয়স 60 পেরিয়ে গেছে। কুঁচকে যাওয়া চামড়া, চোখে ছানি পড়া দৃষ্টি, গায়ে নোংরা ময়লা শাড়ি, সামনের দাঁত দুটো পড়ে যাওয়া মুখে এক ফোকলা হাসি, হাতে একটা পুরনো হ্যারিকেন। তাকে দেখেই একবার বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল বিক্রমের। অব্যক্ত এক শীতল স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নেমে গেল। গদাই মণ্ডল হ্যারিকেনটা উঁচু করে ধরলেন। সন্ধ্যার অন্ধকার তখন আরো গাঢ় হতে হতে যেন পাথরের মতো ভারী হয়ে উঠেছে। কুঁড়ে ঘরের পাশে এসে দাঁড়িয়ে গদাই বললেন, খুড়ি, এই ছেলেটা আমাদের লোক, শহর থেকে এসেছে। তুই যেন ভালো করে দেখিস। আনাজপাতি দিয়ে গেছি, কটা দিন থাকবে। তোর একার কাজ না, আমাদের সবার দেখাশোনা করতে হবে। আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। কাল সকালে আবার দেখা হবে, কেমন? কথাটা শেষ করেই গদাই মণ্ডল গটগট করে অন্ধকারে মিলিয়ে গেলেন। তার পায়ের শব্দ কিছু দূর গিয়েই মিশে গেল নিশুতি রাতের নিস্তব্ধতায়। বৃদ্ধা সেই ফ্যাঁস ফ্যাঁসে গলায় ডাক দিলেন, এসো বাবা, এসো, ভেতরে এসো। মুখে অনাড়ম্বর আতিথ্যের টান, কিন্তু চোখে মুখে যেন এক অদ্ভুত নির্লিপ্ততা। বৃদ্ধা হাত তুলে পাশের কুঁড়ে ঘরটা দেখিয়ে দিলেন। বিক্রম নীরবেই সেদিকে এগিয়ে গেল। ঘরের ভিতর ঢুকেই এক আশ্চর্য অনুভূতি হলো তার। আশা ছিল একটা জরাজীর্ণ ধুলোময় পরিবেশে রাত কাটাতে হবে, কিন্তু না, ঘরটি বেশ গুছিয়ে রাখা। ছোট কাঠের টেবিলের ওপর রাখা কুপিবাতি তার আবছা আলো ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। একপাশে একটা সাদামাটা খাটিয়া, সঙ্গে কাঁথা ও বালিশ রাখা। দেওয়ালে টাঙানো একজোড়া পুরনো হলদেটে আলপিনে গোঁজা গামছা। ঘরের এক কোণে ছোট্ট বাঁশের চালুনির পাশে কিছু মাটির হাঁড়ি, একটা ঝুলন্ত ছালার ব্যাগ মাটির উনুনে পড়ে আছে গতকালকের ছাই। এমনকি বাঁশের চৌকাঠের পাশে রাখা পুরনো বেতের ঝুড়িতে কিছু শুকনো নিম পাতা, সঙ্গে ধান্দা আর কয়েকটি গাঁদা ফুলের মালা
শুকিয়ে কুঁচকে রয়েছে। বিক্রম অনুভব করল যতই অনাড়ম্বর হোক জায়গাটা কেমন যেন আপন। বৃদ্ধা বিন্দুবাসিনী খুঁড়ি বাইরে থেকে হ্যারিকেন হাতে ঘরে ঢুকলেন, বললেন, তোমার খাবার এনেছি বাবা, ভাত ঠান্ডা হয়ে যাবে, এক্ষুনি খেয়ে নাও। বিক্রম বসে পড়তেই ছোট্ট একটা পিতলের থালায় গরম ভাত, ধোঁয়া ওঠা মুরগির মাংসের ঝোল, আলু ভাজা আর পাশে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ এনে রাখলেন বৃদ্ধা। সবটা আমি একাই রেঁধেছি বলেই চুপ করে গেলেন। চোখে মুখে কোনো অতিরিক্ত উষ্ণতা নেই, কিন্তু কোনো রকম অনীহাও না। বিক্রম চমকে উঠল। যে গ্রামে এসে আজ প্রথম পা রেখেছে সেখানে এরকম আতিথ্য, তার মনটা একরকম নরম হয়ে গেল। খাওয়া চলাকালীন আর কোনো কথা হলো না। বৃদ্ধা চলে গেলেন নিজের ঘরে। বিক্রম নিজেও বেশি কথা বলা পছন্দ করে না, আর এই বৃদ্ধাও তেমনই নিঃশব্দ। এমন নির্লিপ্ত অথচ যত্নশীল ব্যবস্থায় তার খারাপ লাগলো না, বরং এক অদ্ভুত প্রশান্তি বোধ করল বুকের ভিতর। খাওয়া শেষ করে কুয়োর জল এনে হাত মুখ ধুয়ে ফেলল। তারপর কুঁড়ে ঘরে ফিরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। অমাবস্যার গাঢ় অন্ধকারে সেই বৃষ্টির শব্দ যেন আরো বেশি কানে বাজছে। খড়ের চালার ছাউনিতে বৃষ্টির টিপটিপ আওয়াজ, আর তার সাথে মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক। নির্জনতা যেন আকাশ ছুঁয়ে বসে আছে। গ্রামের চারপাশের নিস্তব্ধতাটা এতটাই গভীর, মনে হয় শব্দ থাকলেই সেটা অপরাধ। এই অন্ধকার, এই হালকা বৃষ্টি, এই নির্জন কুঁড়ে ঘর, সব মিলিয়ে একটা অনির্বচনীয় অনুভূতি তার মনে তৈরি করে দিল। যেন একটা দীর্ঘ ক্লান্তি এবার শরীর ছেড়ে বেরিয়ে যেতে চাইছে। সেই রাতটা আশ্চর্য রকম ভালো ঘুম হলো বিক্রমের। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখে আকাশ মেঘলা। জানালার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেল ধোঁয়ার রেখা। সে দরজা খুলে বাইরে এলো। উঠোনের একপাশে তিরপল দিয়ে তৈরি ছোট্ট রান্নাঘর। আগে বোধহয় এই থাকার ঘরটাই রান্নাঘর হিসেবে ব্যবহার করা হতো। এখন বিক্রমের আসার ফলে রান্নার ব্যবস্থাটা বাইরে করা হয়েছে। সেখানে আধা ভেজা কাঠ জ্বালিয়ে আগুনের পাশে বসে রান্না করছেন বিন্দুবাসিনী খুড়ি। ছোট্ট একটা হাঁড়িতে জল ফুটছে, আর পাশে রাখা একটা পিতলের হাঁড়িতে কিছু কাঁচা ডাল। ধোঁয়ায় তার মুখটা যেন আরো বিবর্ণ দেখাচ্ছে। বিক্রম বলল, খুড়ি, কাঠ তো পুরো ভিজে গেছে, রান্না হবে? আমার অভ্যাস আছে বাবা, আগুন জ্বলবেই। তুমি বাড়ির পেছনের বাগানে গেলেই একটা নিম গাছ পাবে। দাঁত পরিষ্কার করে এসো, তারপর দুটো শুকনো মুড়ি আর বাতাসা দিচ্ছি সেবা করার মতো। আচ্ছা, ঠিক আছে। সে ধীরে ধীরে বাড়ির পেছনে এসে পৌঁছল। এখানেই আরেকটি নতুন দৃশ্য উদ্ভাসিত হলো তার সামনে। বাড়ির ঠিক পেছনে বিস্তীর্ণ একটা এলাকা। সেখানে একটা নিস্তরঙ্গ নদী বয়ে গেছে। নদী না বলে একে মৃত জলধারা বললেই মানায়। কালো জল কচুরিপানায় প্রায় ভরে থাকা। কোথাও কোনো স্রোত নেই, একেবারে থমকে থাকা নিঃশব্দ জলরাশি। চারপাশের নিস্তব্ধতা এতটাই প্রকট যে
একটা পাতা পড়ার শব্দ পাহাড় গড়িয়ে পড়ার মতো প্রতিধ্বনিত হয়। নদীর পাশেই ছায়াময় একটা ছোট্ট বাগান। আম, জাম, কাঁঠাল, লিচু, ছোট ছোট গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে। বাগানের ঠিক এক প্রান্তে মাঝারি আকৃতির একটা নিম গাছ দাঁড়িয়ে, তার পাতায় বৃষ্টির ফোঁটা জমে আছে। বিক্রম এগিয়ে গিয়ে একটা ডাল ভেঙে নিল। দাঁত পরিষ্কার করতে করতে ঘুরে দেখল চারপাশটা। বুক ভরে টেনে নিল প্রকৃতির কাঁচা কাঁদা মাটির গন্ধ মেশানো বাতাস। সেই বাতাসের যেন একটা আলাদা স্বাদ, যা শহরের দূষণগ্রস্ত বায়ুতে মেলে না। বিক্রম মনে মনে ভাবল, এই কয়দিন এখানে থাকাটা হয়তো তার জন্য উপকারী হবে। তবে নদীর দিকে একবার ফিরে তাকাতেই বুকের ভিতরটা যেন হালকা শিউরে উঠল। জলটা যেন কেমন অস্বাভাবিক। একটা নিস্তরঙ্গ জলধারাও কি কখনো এমন দৃষ্টিতে তাকাতে পারে? কচুরি পানায় ঢাকা কালচে জলরাশি থমথম করছে নদীটার বুকে। হাত ঘড়িতে চোখ রাখতেই বিক্রম দেখল বেলা তখন প্রায় 10টা। সকালে বিন্দুবাসিনী খুঁড়ির বানানো গরম গরম মুড়ি, বাতাসা আর চা পানের পর সে বেশ কিছুক্ষণ বই পড়ছিল খাটিয়ার এক কোণে বসে। বৃদ্ধা তখনই বলেছিলেন, বাবা, আমি একটু কাজে যাচ্ছি। আজ গ্রাম প্রধানের বাড়িতে একটু কাজ আছে। ফিরতে ফিরতে দুপুর 2টো বাজবে। তুমি চাইলে এদিক ওদিক একটু ঘুরে আসতে পারো। বাড়ির দরজাটা কিন্তু ঠিকঠাক বন্ধ করে যাবে। বৃদ্ধা বেরিয়ে গেলে এক প্রকার নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশটা। বাইরে তখনও টিপটিপে একরকম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তবে তাকে বৃষ্টি বললে ভুল হবে। এ যেন ঘন কুয়াশার আড়ালে লুকোনো একরকম অদৃশ্য জলকণার বয়ে চলা। আকাশটা ঢেকে আছে কালচে শিশের মতো ভারী মেঘে। দেখলেই বোঝা যায় এই বৃষ্টি আরও 5-7 দিন থামবার নয়। এমন মনোরম তবে রহস্যময় আবহাওয়া বিক্রমের মনে এক অদ্ভুত প্রশান্তি ও কৌতূহল একসাথে জাগিয়ে তোলে। সে ধীরে ধীরে গ্রামের সরু কাদা মাখানো মাটির পথ ধরে হাঁটতে শুরু করল। তার পায়ের নিচে কাদা কচমচ শব্দে সাড়া দিচ্ছে। দূরে মাঠে গরু ছাগল চড়ছে, কেউ কেউ মাথায় কাপড় জড়িয়ে ধান খেতে কাজ করতে চলেছে। এমন সময় সে পৌঁছে যায় একটা ডোবার ধারে। ডোবার জলে কচুরিপানা ভেসে আছে, আর তার ধারে বসে আছে এক কিশোর, ছিপ ফেলে মাছ ধরছে। বিক্রম এগিয়ে গিয়ে ধীরে ধীরে তার পাশে বসে। ছেলেটি ফিসফিসিয়ে বলে, বেশি আওয়াজ করো না, রাঘব বোয়াল আছে এখানে, পালিয়ে যাবে। চুপচাপ বসে গেল বিক্রম, আর অপলক দৃষ্টিতে দেখতে লাগলো তার মাছ ধরার কৌশল। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু ছিপে কিছুই ধরা পড়ল না। তখন ছেলেটি নিজেই মুখ খুলে বলল, তোমায় তো আগে কখনো দেখিনি, তুমি নতুন এসেছো নাকি? বিক্রম হেসে বলল, হ্যাঁ, এই কয়দিনের জন্য এসেছি। শহরের আবহাওয়া বদলের দরকার পড়ল। শরীরটাও ভালো যাচ্ছিল না কিছুদিন ধরে, তাই একটু বিশ্রাম, একটু প্রকৃতি, এইভাবেই চলে এলাম। তা কোন বাড়িতে উঠেছ? বিন্দু খুড়ির বাড়ি, মানে ওই কুঁড়ে ঘরটা। ওই যে গদাই মণ্ডল বলেছিলেন ব্যবস্থা করে দেবেন। উনি আমার বাবার দূরসম্পর্কের বন্ধু, দূরসম্পর্কের মামা আমার আর কি। ছেলেটি থমকে গেল। তার চোখে কেমন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। সে চুপ করে তাকিয়ে রইল বিক্রমের দিকে। কি হলো, হঠাৎ চুপ করে গেলে কেন? জিজ্ঞাসা করল বিক্রম।
তুমি ওই বাড়িতে উঠেছ? ছেলেটি ফিসফিস করে বলল, যেন কেউ শুনে ফেললেই অমঙ্গল হবে। আর গধাই জ্যাঠা সব জেনে শুনে রেখেছে তোমায়? বিক্রম এবার কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কেন, কি হয়েছে? ছেলেটি চারপাশে একবার তাকিয়ে নিয়ে আরো নিচু গলায় বলল, আরে ওই বিন্দুখুরি বুড়ি আগে তো তান্ত্রিক ছিল জানো। কালা জাদু, শ্মশান সাধনা, পেতনি ডাকা, মানুষ বশ করানোর চেষ্টা এসবই করতো। একবার নাকি গ্রামের একজনকে রাতারাতি উধাও করে দিয়েছিল, কেউ তার খোঁজ পায়নি। শুনেছি এক রাতে শ্মশান থেকে কঙ্কাল এনে রান্নাঘরের পাশে পুঁতে রেখেছিল শক্তি বাড়ানোর জন্য। বিক্রম শিউরে উঠল। কথাগুলো যেন বাতাসের মধ্যে মিশে একটা অস্পষ্ট কাঁপন জাগিয়ে তুলল তার মেরুদণ্ডে। এখন অবশ্য ঠিকঠাক আছে, কেউ কিছু দেখে না। তবে সাবধান, জানো তো, বাঘের চোখে ধোঁয়া দিলেই সে বিড়াল হয় না। এখন সে বদলে গেছে, এইভাবে নিশ্চিন্ত থেকো না যেন। ঠিক সেই মুহূর্তে ছিপের ডগায় একটা হঠাৎ টান পড়ল। ছেলেটি অত্যন্ত দক্ষ হাতে ছিপ টেনে তুলল। জল ছিটিয়ে উঠে এলো এক বিশাল বোয়াল মাছ, কম করেও 5 কেজি তো হবে। সে ফক করে হেসে উঠল, তারপর বলল, এই দেখো, বলেছিলাম তো, আছে আছে, এখানে রাঘব বোয়াল আছে। তারপর আঙুল তুলে দেখিয়ে বলল, ওই যে দূরে বটগাছটা দেখছো, আরে গায়ে দক্ষিণ সীমানায়, ওই গাছটা পেরিয়ে ডান দিকে প্রথম বাড়িটাই আমার। রাতে এসো, বোয়ালের ঝোল খাওয়াবো, কেমন? হাসতে হাসতে ছেলেটি নিজের পথ ধরল, কিন্তু বিক্রমের মনে রেখে গেল এক চাপা অস্বস্তি। বৃদ্ধা, হ্যাঁ, তিনি অদ্ভুত। একরকমের গম্ভীরতা তার চোখে মুখে লেগে থাকে। কথা কম বলেন, এটা বিক্রম আগেই বুঝেছিল, কিন্তু এতটা অদ্ভুত। তবে পর মুহূর্তে তার মনে পড়ল বৃদ্ধার করা আন্তরিক আতিথেয়তার কথা। গরম গরম খাবার, রাতে আরামদায়ক ঘুমের ব্যবস্থা। যে কোনো দরিদ্র ঘরের মমতাময়ী বৃদ্ধা যেমন হন, তিনি ঠিক তেমনই ছিলেন। হয়তো ছেলেটি অতিরঞ্জিত করে বলছে। বিক্রম তার ভাবনার ভারকে মন থেকে সরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। আকাশে তখনও থমথমে মেঘ। অনেক দূরে শোনা যাচ্ছে কাকের কর্কশ ডাক। এখনো দুপুর হয়নি। বাড়ির সীমানা ছুঁতেই যেন শরীরে এক অজানা শিহরণ খেলে গেল বিক্রমের। উঠোনে পা রাখবা মাত্রই কেমন একটা গা ছমছমে অনুভূতি বুকের ভেতর কুঁকড়ে উঠল। তার চোখ আপনি ঘুরে গেল বাড়ির দক্ষিণ কোণের সেই ঘরটার দিকে, যেখানে বৃদ্ধা থাকে। ঘরটি যেন নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে। মাটির দেওয়াল, স্যাঁতস্যাঁতে পলেস্তারা, কুঁদে রাখা দরজার গায়ে মেঘলা আকাশের ছায়া লেগে আছে যেন। একরকম অজানা টানেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল বিক্রম। পায়ের শব্দ যেন নিজের কানে নিজেই স্পষ্ট শুনতে পাচ্ছে সে। দরজার সামনে দাঁড়িয়ে একটু থমকাল, তারপর নিঃশব্দে শিকলটা সরিয়ে ধীরে ঠেলতেই এক যন্ত্রণাক্লিষ্ট শব্দ তুলে দরজাটা খুলে গেল ক্যাঁচ ক্যাঁচ করে। ঘরের ভেতরে ঢুকতেই ধোঁয়াটে দম বন্ধ করা এক ধরনের গন্ধ তার নাকে এসে লাগল। দক্ষিণ দিকের ছোট জানলাটার সামনে এগিয়ে গিয়ে সে পর্দাটিকে সরিয়ে দিল। হালকা আলো এসে ঘরের ভেতরে পড়তেই মায়াবী আলো আধারের খেলা তৈরি হলো। আলোর রেখাগুলো যেন নাচছে দেয়ালের উপর, ঠিক যেন সময় জমাট বাঁধা কোনো পাথর ঘরে ঢুকে পড়েছে বিক্রম।
ঘরের প্রতিটি কোণে কিছু অদ্ভুত অচেনা বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চোখ আটকে গেল এক কোণে রাখা একটি জলের কলসিতে। একটু এগিয়ে গিয়ে ভালো করে খুঁটিয়ে দেখতেই তার বুকের রক্ত জমে উঠল। ওটা সাধারণ কোনো কলসি নয়, মাথার খুলি দিয়ে তৈরি এক বিশেষ ধরনের ছোট্ট কলসি। খুলির ভেতরেই জল রাখা হয়েছে, আর তার চারপাশে লালচে কালির আঁচড়ে আঁকা অজ্ঞাত কোনো ভাষার উল্কি। তার পাশেই রাখা আরো কয়েকটি বস্তু। একটি থালার মধ্যে শুকনো ছত্রাক জাতীয় কিছু, একটি কাঠের ছোট বাক্সের ঢাকনা খোলা, তার ভেতরে থোকা থোকা নখের মতো কিছু একটা রাখা, এবং মেঝেতে চক দিয়ে আঁকা এক বৃত্তের মাঝে কিছু ছাই রঙা ধানের শীষ। সব মিলিয়ে ঘরটার রূপটাই যেন বদলে গেল। এ যেন কোনো সাধারণ মানুষের ঘর নয়, বরং কোনো গোপন আচার বিধির আস্তানা। হঠাৎ মনে পড়ল বৃদ্ধার ফিরে আসার সময় হয়ে এসেছে। দেরি না করে বিক্রম তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজাটা আবার আগের মতো লাগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে গেল। বাইরের ঝিরঝির বৃষ্টির ধারা যেন মাটির গন্ধে গাঁথা কিছু সুর বুনে চলেছে। বিক্রম উঠোনের এক কোণ থেকে বৃদ্ধাকে ফিরতে দেখল। মাথায় কাপড়ের পুঁটুলি, মুখে সেই একই গম্ভীর ভাব। বৃদ্ধা চুপচাপ এসে নিজের ঘরে ঢুকে পড়ল। বিক্রম বারান্দার এক কোণে দাঁড়িয়ে আড়াল থেকে সব লক্ষ্য করছিল। ঠিক তখনই চোখ পড়ল এক আশ্চর্য দৃশ্যে। বৃদ্ধার পায়ের গোড়ালির নিচের অংশটা যেন অস্বাভাবিকভাবে চওড়া, ঠিক যেন হাঁসের পা। চোখ কপালে উঠে গেল বিক্রমের, এবং তার শরীরের পাশ দিয়ে ঝুলে থাকা দুটি হাত যেন শরীরের তুলনায় অপ্রকৃতি সম্ভব লম্বা। চোখ মেলে তাকিয়ে থাকে বিক্রম। বুকের ভেতরটা হিম হয়ে যায়। এরপর সে দেখে বৃদ্ধা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ থেকে একটি গাছের ডালে ঝুলন্ত কাঠের পুতুল খুলে এনে বাড়ির উত্তর পূর্ব কোণের একটি শুকনো শিমুল গাছের ডালে বেঁধে দিল। বিক্রম চোখ মেলে তাকিয়ে থাকে, কিছু বুঝে উঠতে পারে না। এই পুতুল বদলের অর্থ কি? এ কি নিছক গ্রামের কোনো বিশ্বাস, নাকি তার গভীরে আছে কোনো ভয়ানক গোপন সংকেত? চুপচাপ সে পুকুর ঘাট থেকে গামছা এনে স্নান সেরে ফেলল। কোনো কথা নয়, কোনো ভাবনা নয়, শুধু মাথার ভেতর একটা ধোঁয়াশা জমাট বাঁধছে। দুপুরে ক্লান্ত শরীরে কিছুটা ঘুম এসেছিল, তবে সন্ধ্যার মুখে ঘুম ভেঙে ওঠার পরেই যেন ঘটল আজকের দিনের সবচেয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা। বালিশটা সরিয়ে রাখতে গিয়ে চোখ আটকে গেল তার নিচে রাখা একটা দলা জিনিসে। সাদা আর লালচে সুতোয় পেঁচানো কিছু, হাতের নখ, মাথার চুল, দাড়ির গোছা, সবকিছু একসঙ্গে জড়িয়ে এক অদ্ভুত তৈলাক্ত জাতীয় বস্তুতে ভিজে আছে। একটা ধোঁয়াটে ভ্যাপসা অথচ গা গুলিয়ে দেওয়া গন্ধ উঠছে
সেটার থেকে। পচা রক্ত, গলা চামড়া, পুরনো হাড়, সবকিছুর সম্মিলিত ঘিন ঘিনে গন্ধ। গন্ধটা অনেকক্ষণ আগে থেকেই আসছিল, কিন্তু উৎসটা খুঁজে পাচ্ছিল না বিক্রম। এখন সবটা তার কাছে পরিষ্কার। বিক্রমের মাথাটা ঘুরে উঠল, ভো ভো করে উঠল চারপাশ। গলার কাছটা যেন শুকিয়ে এলো। হাত বাড়িয়ে এসে জানলার বাইরে ছুঁড়ে ফেললো সেই দলাটাকে, আতঙ্কে আর গা গুলিয়ে ওঠা বমি চেপে। তারপর হাঁপাতে হাঁপাতে বসে পড়ল মাটিতে। আজকে দিনটা যেন কোনো দুঃস্বপ্নের কল্পনা। সকালে পুকুর পাড়ের ছেলেটার কথা, তার অদ্ভুত সতর্কবার্তা, সেই বুড়ির ঘরের ভিতরের দৃশ্য, তার শরীরের অস্বাভাবিক গঠন, সব যেন একে একে এসে মনের ভেতর কুয়াশার মতো জমাট বাঁধছে। কোনো কিছুই আর স্বাভাবিক ঠেকছে না বিক্রমের কাছে। এই গ্রামের মাটি, বাতাস, মানুষ, সবকিছু যেন কেমন অন্যরকম। কোথাও একটা গোলমাল আছে, কোথাও একটা ভয়ঙ্কর ভুল। কিন্তু সেই ভুলটা কোথায় লুকিয়ে আছে তা এখনো খুঁজে পাচ্ছে না সে। নিস্তব্ধ রাত, ঘর ঘুটঘুটে অন্ধকারে ঢাকা। কেবল মাঝে মাঝে দূর কোনো এক শিয়ালের তীক্ষ্ণ কুই কুই ডাক কানে আসছে। আর জানলার বাইরে বাতাসে দুলে ওঠা বাঁশের পাতায় পাতায় নিঃশব্দে বাজে নিঃসঙ্গ সঙ্গীত। শরীরটা দুর্বল বলে বিক্রম কখন যে ঘুমিয়ে পড়েছিল তা নিজেও টের পায়নি। ঘুমটা ভাঙল এক অদ্ভুত পোড়া পোড়া গন্ধে। যেন কিছু পচে যাওয়া পুরনো কাপড়ে আগুন লেগেছে। না, ঠিক আগুন নয়, এর মধ্যে মিশে আছে একটা নোনতা মিষ্টি আর কেমন একটা বীভৎস গন্ধ, যা নাকে এসে বুক পর্যন্ত পৌঁছে মাথা ঘিন ঘিন করিয়ে দেয়। ঘুম চোখে উঠেই প্রথমে যে চিন্তাটা মাথায় আসে সেটা গদাই মামার কথা। সকালে বলেছিল দেখা করবে, তাহলে এলো না কেন? নাকি এসেছিল? কিছু একটা ঠিকঠাক মেলাতে পারছিল না বিক্রম। সন্দেহ আর অস্বস্তি বুকের ভেতর কিলবিল করে উঠল। গন্ধের উৎস বুঝতে পেরে দরজার পাল্লাটা খানিকটা খুলতেই চোখে পড়ল এক ফালি আলো। সোনালি কাঁপা কাঁপা আলোর রেখা ছড়িয়ে পড়েছে বৃদ্ধার ঘরের ফাঁক দিয়ে। আলোটা যেন ভেতর থেকে ডাকছে, টানছে। তীব্র কৌতূহলে তাড়িত হয়ে ধীর পায়ে বিক্রম এগিয়ে গেল। কুচকানো দরজাটার ফাঁক দিয়ে ভিতরে চোখ পড়তেই সারা শরীরের লোম খাড়া হয়ে গেল ওর। ঘরের ঠিক মাঝখানে এক অগ্নিকুণ্ডের সামনে বসে আছে বৃদ্ধা। অন্ধকার ঘরের ঠিক মাঝখানে অগ্নিশিখায় দুলছে তার ছায়া। তার মাথার চুল খোলা, এলোমেলোভাবে ঝুলে আছে ঘাড় পর্যন্ত। পেছন থেকে যেন একটা অন্য শরীরের বিভৎসতা প্রকাশ পাচ্ছে। মুখে সে একখানা কাঠের তৈরি মুখোশ পরে আছে। 3টি চোখ বিশিষ্ট মুখোশ, আর সেই চোখ 3টি যেন নিষ্পন্দ নয়, বরং জীবন্ত, তীক্ষ্ণ ও সতর্কভাবে তাকিয়ে আছে সামনে, যেন কোনো অজানা কিছুর জন্য অপেক্ষা করছে। বৃদ্ধা একটানা গুনগুন করে কি সব অজ্ঞাত ভাষায় মন্ত্র পড়ছে। বিক্রমের বুকের ভিতরটা ধক করে উঠল। ভয়ে জমে গেল সারা শরীর। হৃদস্পন্দন থেমে যাবার উপক্রম। সে নিঃশব্দে নিঃশ্বাস আটকে পা টিপে টিপে ফিরে এলো নিজের ঘরে।
আর এক মুহূর্ত নয়, এখানে থাকা আর সম্ভব নয় তার পক্ষে। কাপড় চোপড় কিছু না নিয়ে শুধু একটা গামছা জড়িয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বাইরে তখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, আলো নেই, চারিদিকে অন্ধকার, যেন আঁধারেরও অতল গহ্বর। বৃষ্টির মধ্যে মাঝে মাঝে একটানা ব্যাঙের ডাক, দূরে কোথাও ঝিমঝিম শব্দে ঝিঝির ডাক, আর আচমকা কোথাও থেকে ভেসে আসে দীর্ঘশ্বাসের মতো শেয়ালের আর্তনাদ। গা ছমছমে শীতল বাতাসে শরীর কেঁপে ওঠে। বটগাছের নিচ দিয়ে হাঁটতে হাঁটতে একটা কুঁড়ে ঘরের সামনে এসে থামল বিক্রম। দরজায় হালকা টোকা দিতেই খুলে গেল। সেই যুবক যার সঙ্গে দুপুরে পুকুর পাড়ে দেখা হয়েছিল দাঁড়িয়েছিল দরজার ওপারে। অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত রাতে? তোমায় তো আগে আসতে বলেছিলাম। তাড়াতাড়ি ঘরে চলো ভাই, খুব জরুরি কিছু কথা আছে। বোয়াল মাছের ঝোল খেতে আসিনি আমি। ছেলেটি আর কথা না বাড়িয়ে তাকে ভিতরে নিয়ে গেল। বাঁশ আর শুকনো খড় দিয়ে বানানো ছোট্ট একটা ঘর। বসে পড়তেই ছেলেটি জিজ্ঞেস করল, কি হয়েছে বলো তো, এমন মুখ করে আছো কেন? ভাই সত্যি করে বলো তো, ওই বৃদ্ধা খুড়িমা সম্পর্কে তুমি কি জানো? কেন, কিছু হয়েছে নাকি? বিক্রম আর কিছু বলল না, শুধু চোখ নামিয়ে বলল, আমি আমি কৌতূহলী, আর কৌতূহল দমন করতে পারি না, তাই তোমার দোরগোড়ায় রাতের বেলায় এসে হাজির হয়েছি। যদি কিছু জানো তো বলো, তাহলে মাথার ভেতরের গণ্ডগোলটা দূর হবে আর কি, আর তেমন কিছু না। ছেলেটি এক দীর্ঘ শ্বাস ফেলে বলতে শুরু করল, বেশ, যখন শুনতেই চাও তখন বলি। তবে এর কতটা সত্যি জানি না। আমি নিজেও শুনেছি গ্রামের বুড়ো বয়স্ক মানুষদের মুখে। ওই প্রায় 40 বছর আগের কথা। ওই বৃদ্ধা তখন সদ্য বিবাহিতা, নাম বিন্দুবাসিনী। সৌন্দর্যে ছিল অতুলনীয়, সবাই অবাক হয়ে দেখেছিল তাকে। এমন একটা রূপবতী মেয়ে এক নগণ্য চাষার ঘরে বিয়ে হয়েছে, বিশেষ করে মোড়ল মশাই আর তার পরিবার এটা মেনে নিতে পারেনি। কারণ মোড়ল মশাইয়ের নিজস্ব স্ত্রী ছিল কুৎসিত দেখতে, আর তার ভাইয়ের বউটা ছিল খোড়া। বিন্দুবাসিনী অন্তঃসত্ত্বা হয়, একসময় পুত্র সন্তানও হয়, কিন্তু সেই সন্তান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ বলে হিংসায় মেরে পুকুরে ফেলে দিয়েছে শিশুটিকে, কেউ বলে ধনী পরিবারে বিক্রি হয়েছে। সত্যি মিথ্যে কিছুই জানা যায়নি। সেই ঘটনার পর থেকে বিন্দুবাসিনী বদলে যেতে থাকে। সে এক তান্ত্রিকের শিষ্যা হয়ে যায়, কালা জাদু শিখতে যায়। নাম ছিল অঙ্গুরীতন্ত্র। শোনা যায় তার একটা আংটি ছিল, যার দ্বারা শত্রুর সর্বনাশ করা যায়, এবং তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল একটা চুল দিয়ে তৈরি ঝাঁটা। লোকে কয় নিজের ওই মৃত শিশুটির আত্মারে সেই ঝাঁটার ভিতর বন্দি করে রাখছে, আর এখন খোঁজদাছে একটা উপযুক্ত দেহ, যাতে নিজের সন্তানটারে ফিরিয়ে নিয়ে আইতে পারে। বুঝতে পারলেন? ছেলেটি টানা টানা স্বরে কিছুটা গ্রাম্য ভাব মিশিয়ে কথাগুলো বলে থেমে গেল। বিক্রমের সারা শরীরটা কাঁটা দিয়ে উঠল। মনে পড়ে গেল বৃদ্ধার ঘরের সেই ঝাঁটার দৃশ্যটা। দেওয়ালে ঝুলছে, অথচ নিজে নিজেই দুলছে। একটু চুপ থেকে সে বলল, ধন্যবাদ ভাই, মনের ভেতরটা খচখচ করছিল, তোমার কথা শুনে একটু হালকা লাগলো। তবে এই সমস্ত কাহিনী শুনে ভয় পাওয়ার কিছু নেই। এখন বৃদ্ধা নেহাতি খুবই অসহায়। যাক, ভালো করে এসেছো, তাই এসেছো যখন রাত্রে থেকে যাও। না ভাই, এখন যাই, সকালে দেখা হবে।
এই বলে তার পরনের গামছা শক্ত করে জড়িয়ে বিক্রম আবার ঝিরঝিরে বৃষ্টির মধ্যে গটগট করে বেরিয়ে পড়ল। অবিরাম ঝিরঝির বৃষ্টি এখনো পড়ছে। আকাশ যেন অশ্রুসিক্ত। বৃষ্টি নয়, যেন চিরস্থায়ী কান্না হয়ে নেমে এসেছে এই শোকাতুর অরণ্যপল্লীতে। পা টিপে টিপে জল ভেজা পথ পেরিয়ে গা ছমছমে সেই বাঁশবনের ফাঁক গলে ফিরে এলো বিক্রম নিজের অস্থায়ী বাসভবনে, বৃদ্ধা বিন্দুবাসিনীর ঘরটিতে। দরজার কপাট খুলে ভিতরে পা রাখতেই থমকে দাঁড়ালো বিক্রম। চোখের সামনে যে দৃশ্যটি ভেসে উঠল তা কোনো মানুষ চোখে দেখলে চিরজীবনের মতো বিভ্রান্ত হয়ে যেতে পারে। তার নিজস্ব বিছানায়, যেখানে কিছুক্ষণ আগেও সে ঘুমিয়েছিল, সেখানে এখন বসে আছে কেউ। মাথার চুল খাড় বেয়ে নেমে এসেছে মাটির কাছাকাছি। ঘরের স্যাঁতস্যাঁতে বাতাসে সেই চুলে জমেছে শোকের গন্ধ, পচে যাওয়া পাতা আর চূর্ণ রক্তের মতো গন্ধ। বিক্রমের গলা শুকিয়ে কাঠ, তার চোখ স্থির, পা যেন মাটিতে গেঁথে গেছে। তার মুখ দিয়ে বেরিয়ে এলো কেবল একটি কর্কশ ফিসফাস। সে কণ্ঠে নিজেই চিনতে পারল না নিজের স্বর। সেই মূর্তিটি তখন ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে। বৃদ্ধা, কিন্তু সে তো বিন্দুবাসিনী। তবে কি এমন ভয়াবহ রূপ তার? চোখের মণি দুটো যেন আগুনের লেলিহান শিখা, দপদপ করে জ্বলছে, মাঝে মাঝে নিভে আসছে, আবার জ্বলছে। এভাবে যেন দগ্ধ কোনো অভিশাপের চিহ্ন হয়ে প্রকাশ পাচ্ছে। মুখের চামড়া ঝুলে পড়েছে চোয়ালের গাঁটে, চোখের নিচে নীলাভ ছায়া, আর ঠোঁটের কোণে এক বিভৎস শয়তানি হাসি। তার গলায় যেন কেউ শেকল বেঁধে রেখেছে। ফাঁসির দড়িতে ঝুলে থাকা গলায় যেমন আওয়াজ হয়, সেই রকম এক ঘর ঘরে গর্জন করে সে বলল, তুই এখানে আসিসনি, তোকে আনা হয়েছে। তোর বাবা যে তোর হাতে আংটিটা পরিয়েছে, ওটা সাধারণ কোনো আংটি নয়, ওটা হলো অঙ্গুরিবান। বিক্রম চমকে উঠে নিজের ডান হাতের দিকে তাকালো। সোনালি রঙের একটা মোটা অলংকৃত আংটি। এই আংটি তার বাবাই পরিয়ে দিয়েছিলেন, ভালোর জন্য বলে। কিন্তু এখন সেটা জ্বলছে যেন গা গরম আগুন তার আঙুলে ফুঁ দিয়ে উঠছে। বিক্রমের শরীরটা থরথর করে কাঁপছে, মাথার চুলের ডগা অবধি ভয় ঢুকে পড়েছে। বৃদ্ধা আবার কথা বলল। এবার তার কণ্ঠস্বর যেন অতল গহ্বরে ডুবে থাকা কান্নার মতো। আজ থেকে 40 বছর আগে মোড়ল আমার কাছ থেকে আমার সন্তানটা কেড়ে নিয়েছিল। আমি তখন সদ্য বিবাহিতা। মোড়ল সব সময়ই আমার দেহ চেয়েছিল, প্রকাশ্যে বলেও ছিল। আমি রাজি হইনি, আর সেই অবমাননার প্রতিশোধ নেবার আগেই আমি অন্তঃসত্ত্বা হই। সে বুঝে গেছিল আমি কখনোই তার হব না, তাই সন্তানের জন্মের দিন চুপি চুপি এসে তাকে শেষ করে দিল, পুকুরে ফেলে দিল আমার বুকের ধন। আর সেই মুহূর্তে আমি আর মানুষ রইলাম না, আমি হয়ে উঠলাম প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে ছাই হওয়া একটা দেহ। তার চোখে তখন অন্ধকার দীপ্তি ফুটে উঠেছে, কণ্ঠে রক্ত মাখা ইতিহাসের গর্জন। সে বলল, তখন থেকেই আমি ডুবে গিয়েছিলাম এক নিষিদ্ধ সাধনায়, অঙ্গুরিতন্ত্র।
নিজের চুল দিয়ে বানিয়েছিলাম এক অস্ত্র। আমি প্রতিজ্ঞা করেছিলাম মোড়লের বংশধরের কেউ বাঁচবে না, কাউকে ছাড়ব না। তাদের এক একজন একে একে মরেছে, ভয়ঙ্কর মৃত্যু। কিন্তু এক শিশু ছিল, সেই একটি যে বেঁচে গিয়েছিল। তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল তার পিতা। বিক্রমের ঠোঁট কাঁপছে। সে ফিসফিস করে জিজ্ঞেস করল, আমি আমি আমার সঙ্গে এর কি সম্পর্ক? আমার বাবা সেই আংটি কেন আমাকে দিল? বৃদ্ধা তার চোখের পাতা হঠাৎ নিচু করল। একটা শীতল নিস্তব্ধতা এসে ঘরটাকে ঢেকে দিল। তারপর সে হাসল। তোর বাবাও তো ছিল মোড়লেরই রক্ত। মোড়লের নিজের বোনের সঙ্গে বিয়ে হয়েছিল তার, কিন্তু তারপর সে সম্পর্ক তৈরি করে বাড়িরই এক দাসীর সঙ্গে। তোর মা এক অবহেলিত শূন্য গৃহিণী। তাদের গোপন সম্পর্ক থেকে জন্ম নিস তুই, বিক্রম, এক অবৈধ সন্তান, মোড়লের অভিশপ্ত রক্তের শেষ নিদর্শন। তোকে নিয়ে তোর বাবা গ্রাম ছেড়ে শহরে চলে যায় চিরকালের মতো। বিক্রম যেন নিজের অস্তিত্বই হারিয়ে ফেলল। বুকের ভেতরটা ঘুমড়ে আসছে। চেতনা যেন অন্ধকারে তলিয়ে যাচ্ছে। বৃদ্ধার গলা আবার বেজে উঠল। যখন আমি সমস্ত ধ্বংস করে দিয়েছিলাম, তখন তোর বাবা জানতো এই একটাই দাগ রয়ে গেছে। তাই সে তোকে এখানে পাঠিয়েছে, সেই আংটি দিয়ে তোকে উৎসর্গ করতে। কারণ সেই আংটির ভেতরেই রয়েছে আমার সন্তানের আত্মা, আর তোর দেহই হবে তার আশ্রয়। তুই নিজে নয়, আমার পুত্র তোর শরীরে বাস করবে। তবেই মুক্তি পাবে তোর পিতা, তবেই থামবে এই অভিশাপ। বিক্রম দিশেহারা। নিজের সমস্ত অস্তিত্ব যেন এক ছায়ার নিচে চলে গেছে। তার মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ। না, আমি তা হতে দেব না। আমি কি কেবল এক পাত্র, এক প্রেতাত্মার আশ্রয়? তার ঠোঁটে তখন এক ঠান্ডা পৈশাচিক হাসির রেখা ফুটে ওঠে। আজ রাতেই তোর জন্ম হবে আবার। এইবার আমার পুত্র ফিরে আসবে তোকে নিয়ে। ঘরটা তখন কাঁপছে, যেন ভিতরে কোনো ভূমিকম্প চলছে। বাতাস ঠান্ডা হয়ে হিম হয়ে উঠেছে। বাইরে ঝড় উঠেছে হঠাৎ। জানলার কপাট ঠক ঠক করে ধাক্কা খাচ্ছে। বিক্রম দৌড়ে পালাতে গিয়েও পারেনি। পা যেন জমে গেছে মাটিতে। শরীর কাঠ। রাতের অন্ধকারে বাইরের হাওয়া যেন আচমকাই ঘন হয়ে এলো। জানলার পাল্লায় ধাক্কা খেতে খেতে বৃষ্টির বিন্দুগুলো গুঞ্জন তুলছিল ঘরের ভেতরেও। হ্যারিকেনের আলোয় দেওয়ালের ছায়াগুলো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছিল। বিক্রম দাঁড়িয়েছিল, আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার শরীরে একটা শীতল স্পর্শ, যেন কারো নিঃশ্বাস তার ঘাড় ছুঁয়ে গেল। ঘাড় ঘুরিয়ে ধীরে ধীরে পিছনে তাকাতেই এক মুহূর্তে কণ্ঠ রোধ হলো বিক্রমের। হ্যাঁ, ঠিক তার পিছনে হাওয়ায় ভেসে এসে দাঁড়িয়েছে সেই চুলের তৈরি জিনিসটি। যেন কোনো মন্ত্রজাল ছুঁয়ে সে উঠে এসেছে মৃত অতীতের গভীর কুয়ো থেকে। ঝাঁটার মতো নয়, বরং প্রাণহীন আত্মার রক্তচাপা প্রতিশোধের রূপ যেন ওটা। চুলের রাশির ভেতর যেন হাড়ের শব্দ হচ্ছে, ঠক 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 ঠক, মৃদু কিন্তু মর্মবিদারক। কে ওখানে? বলতে চেয়েছিল বিক্রম, কিন্তু
শব্দটুকু ঠোঁট পর্যন্ত এসে মিলিয়ে গেল। তার আগেই হাওয়ায় ভেসে থাকা সেই চুলের রাশি বিদ্যুৎ গতিতে এসে পেঁচিয়ে ধরল বিক্রমের গলা দেহ। এক নিঃশ্বাসে দম বন্ধ হয়ে এলো। তার শরীরটা যেন বাতাসে ঝুলছে, পা মাটি ছুঁয়েও নেই। এক মুহূর্ত, 2, 3, চোখের সামনেটা ঝাপসা হয়ে যাচ্ছে। বৃদ্ধা তখন ঠোঁট নাড়িয়ে মৃদু গলায় বিড় বিড় করে মন্ত্র পড়ছে। সেই শব্দ যেন রক্তের প্রতিটি বিন্দুকে হিম করে দেয়, আর গলার ফাঁস যেন মৃত্যুর দড়ি হয়ে আরো শক্ত হয়ে বসছে। শ্বাস নেওয়া অসম্ভব। বিক্রম বুঝতে পারছে এ রাতেই তার মৃত্যু লেখা আছে। বুকের ভেতরটা ধুকপুক করে কাঁপছে। না, সেটা হৃদস্পন্দন নয়, ওটা সময়ের অন্তিম প্রতিধ্বনি। কিন্তু সেই শেষ মুহূর্তে, সেই শেষ কয়েক সেকেন্ডে বিক্রমের চোখে যেন একটা বিদ্যুৎ ঝলক দেয়, যেন স্মৃতির অতল থেকে আলো ফুঁড়ে উঠে আসে এক চিহ্ন। ডান হাতের আঙুলে থাকা আংটিটির দিকে তাকিয়ে সে হঠাৎ করে বাঁ হাতে আঁকড়ে ধরে ডান হাত। আঙুল থেকে আংটিটি নামাতে হবে। একবার, দুবার, তৃতীয়বারের চেষ্টায় হঠাৎ পট করে খুলে এলো হাতের আংটিটা। হতে পারে না। তার গলার স্বর যেন হাওয়ার গর্জনে মিশে সমস্ত ঘরটাকে কাঁপিয়ে তুলল। আর ঠিক তখনই বিক্রমের গলা থেকে চুলের ফাঁস আস্তে আস্তে আলগা হতে লাগলো। তার শরীর থেকে একে একে খুলে পড়ছে সেই চুলের দড়িগুলো। এক ভয়ানক বায়বীয় চাপ যেন হঠাৎ করেই হালকা হয়ে গেল। এক মুহূর্ত সময় নষ্ট না করে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো বিক্রম। প্রথমে উঠোন, তারপর খুঁটির পাশ, বাঁশ ঝাড়, সবকিছুকে ডিঙিয়ে দৌড়ে চলেছে সে। বুক ধরফর করে উঠছে, চোখে জল, ঘামে ভিজে একাকার। রাস্তার ধারে এসে একবার পেছন ফিরে তাকালো সে। দূর থেকে দেখা যায় বিন্দু বসে আছে কুঁড়ে ঘরের সামনের বারান্দায়। এক পাগলিনীর মতো উন্মাদ হয়ে পড়ে আছে মাটিতে। সামনে ঝুলছে আধ চলা হ্যারিকেন, আর সেই আলোয় দেখা যাচ্ছে মেঝেতে পড়ে থাকা একটি ছোট্ট কাপড়ের পুতুল সে কোলে তুলে নিয়েছে আর পাগলের মতো বিড় বিড় করছে। গোপাল, তুই চিন্তা করিস না, আমি ওকে ধরবো, আমি তোকে আবার প্রাণ ফিরিয়ে দেব। তারপর সেই পাগলিনী চোখ তুলে তাকালো রাস্তার দিকে। বিক্রম থেমে গেল। বৃদ্ধার চোখে সে আগুনের ধপধপে দহন, যেন জ্বলছে শুধু বাইরে নয়, ভিতর থেকেও। এক রাশ রক্ত চোখ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা বিক্রমের বুক ভেদ করে যায়, আর তার ঠোঁটে সেই নোংরা হলুদ দাঁতের কোণে ফুটে ওঠে এক শয়তানি হাসি। আর না, আর সহ্য করা যাচ্ছে না। বিক্রম কোনো দিকে না তাকিয়ে দৌড়াতে থাকে। জঙ্গলের গাছ, গ্রামের কুঁড়ে, নদীর ঘাট, সমস্ত কিছু পেরিয়ে সে ছুটে চলেছে। চারিদিকের হাওয়া কাঁপছে, পাতাগুলো ছিঁড়ে পড়ছে, বৃষ্টি আসছে আবার। কিন্তু পায়ে আর শক্তি নেই, অথচ ছুটে চলেছে সে। হঠাৎই সামনে এক ফালি আলো, মৃদু হলদে আলো। একটা স্টেশন, হ্যাঁ, রেল স্টেশন। ছাউনি ঘেরা একটা ফাঁকা টিকিট কাউন্টারের নিচে এসে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো বিক্রম। বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে ঠান্ডা। তার গায়ে ভিজে জল, ঘাম আর আতঙ্কের রক্তিম ছায়া। মাটি ভিজে আছে, এক পা পিছলে গেলে হয়তো আর উঠে দাঁড়ানো যাবে না। হাত দুটো হাঁটুতে রেখে সে বসে পড়ে ছাউনির নিচে। তার মন বলছে সে বেঁচে আছে এখনো, কিন্তু সেই চোখ, সেই হাসি, সেই চুল
সেই পুতুলের মন্ত্র সব যেন তার পেছনে রয়ে গেছে। সূর্যটা উঠেছে, জমাট বাতাসের উপর দিয়ে সোনালি আলো ছড়িয়ে পড়ছে সেই ছোট্ট স্টেশন চত্বরে। ট্রেন চলে গেছে অনেক আগেই। এখন সেখানে শুধু ঘাস ভরা প্ল্যাটফর্ম, ভেজা কাঠের বেঞ্চ আর কিছু কাকের কর্কশ ডাক। এক কোণে স্টেশনের ছাউনির নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এক যুবক, চুপচাপ আর নিঃসাড়। চারপাশে কয়েকজন স্থানীয় মানুষ তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। বিক্রমের চোখের পাতা ধীরে ধীরে কেঁপে উঠল। সারা শরীরে যন্ত্রণা, যেন এক একটা হাড় আলাদা করে কেউ ভেঙে রেখেছে। চোখ খোলার চেষ্টা করতেই আলো এসে ধাক্কা মারল রেটিনায়। মাথার ভেতরে টনটন করছে। লোকগুলোর মুখ অস্পষ্ট, তাদের চোখে শঙ্কা, কৌতূহল, সঙ্গে করুণা। কিন্তু বিক্রম কারোর চোখে চোখ রাখল না। চুপচাপ উঠে বসে, থরথর করে হাত দুটো হাঁটুর উপর রাখল। তার বুকের ভিতরটা যেন এক অদ্ভুত শূন্যতায় ডুবে গেছে। এক মুহূর্ত ঘুম, এক মুহূর্ত জ্ঞান, আর মাঝখানে বিভীষিকা। তবু জানে সে বেঁচে আছে। কিছু বলল না সে, কাউকে কিছু জিজ্ঞেসও করল না। ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোমরে একটা চোট, হাঁটুটা যেন ছড়ে গিয়ে জ্বলছে। তার মনে হয়নি সে বাড়ি ফিরতে চায়। তবু একটা কথা, একটা প্রশ্ন তার বাবাকে জিজ্ঞেস করতে হবে। না হলে হয়তো সারা জীবন নিজের ছায়াকেও ভয় পাবে সে। মনোবল শক্ত করে একেবারে নরম গলায় কাউন্টারে দাঁড়িয়ে টিকিট চাইল সে। ট্রেন এলো। বিক্রম চাপল। গম গম করতে করতে গাড়িটা চলে গেল দূরে। আর পেছনে রয়ে গেল সেই অন্ধকার রাতের ছায়ারা, রক্ত চোখ, পুতুল, চুলের দড়ি আর সেই পাগলিনীর হাসির প্রতিধ্বনি। পরদিন দুপুর নাগাদ বাড়ি পৌঁছল বিক্রম। মাথায় তখনও হালকা ঝিমুনি। রোদ যেন আরো বেশি সাদা, চারিদিক একেবারে অচেনা। নিজের বাড়ির সামনেটাও আজকে তার কাছে এক নতুন ভয়ের ঠিকানা মনে হচ্ছে। দরজার কাছে এসে থেমে গেল সে। একটা গলা ভেসে আসছে, ফ্যাঁসে, ধীর আর করুণ। এই তো বাবা গোপাল, আর একটু সহ্য কর, তারপর দেখিস আমরা খুব সুখে থাকবো, খুব। বিক্রম নিঃশব্দে এগিয়ে এলো দরজার পর্দার কাছে। তারপর হাত তুলে আস্তে করে একটু সরালো পর্দাটা। ভেতরের দৃশ্য যেন চিরদিনের জন্য দগদগে আগুনে পোড়ালো তার হৃদয়কে। ঘরের মাঝখানে একটা কাঠের খাট। সেই খাটে শুয়ে আছে তার বাবা, শম্ভুনাথ মুখার্জি। চোখ দুটো অর্ধেক খোলা, নিচে কালচে ছায়া। দেহটার অর্ধেকটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন বহুদিনের মৃত্যু এসে শরীরের প্রতিটি শিরায় বসে আছে। আর বাকি অর্ধেকটা ঠিক একটা শিশুর মতো। আর তার মাথার পাশে বসে আছে সেই বৃদ্ধা বিন্দু।
চুলগুলো আরো উস্কো খুস্কো, চোখে একই আগুন, কিন্তু এবার সে ঠান্ডা। তার কুঁচকে যাওয়া হাত দিয়ে শম্ভুনাথ মুখার্জির মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছে। এই তো বাবা গোপাল, একটু কষ্ট কর, আর একটু, তারপর আমাদের ঘর, আমাদের সময়, সুখে থাকতে পারবি রে গোপাল। আমি তোকে আবার ফিরিয়ে আনবো আমার গোপাল, তোকে কেউ আর নিতে পারবে না। বিক্রমের বুকের ভিতরটা থেমে গেল। সে বুঝতে পারল এই বাড়ি, এই বিছানা, এই সম্পর্ক কিছুই আর আগের মতো নেই। এ এক অন্য সময়ে জন্ম নেওয়া নতুন বিভীষিকা। তার পা এক চুলও নড়ে না, চোখের দৃষ্টি স্থির হয়ে রইল বিছানায় শুয়ে থাকা বাবার দিকেই। শুনলেন নিম্নচাপের এক অমাবস্যার রাত। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের রোমাঞ্চকর গল্পগুলি বারবার শোনার জন্য। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন, আর সেই প্রশ্নটি হচ্ছে, বৃদ্ধা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ থেকে একটি গাছের ডালে ঝুলন্ত কাঠের পুতুল খুলে এনে বাড়ির কোন কোণে এবং কোন গাছের ডালে বেঁধে দিয়েছিল। প্রশ্নের সঠিক উত্তর আপনার নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে বাছাই করা কয়েকটি নাম আমি আগামী গল্পে ঘোষণা করব। তাহলে চলুন একবার ঝটপট দেখে নিয়ে আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখেছিলেন। সঠিক উত্তর দিয়েছিলেন ডানকুনি থেকে জবা চক্রবর্তী, বেগমপুর থেকে সোমা মুখার্জি, হাওড়া জগদীশপুর থেকে আকাশ কয়াল, গদিয়া কোচিং সেন্টার থেকে মহিবুল শেখ, চেন্নাই থেকে স্নেহাশিস মণ্ডল, বসিরহাট কলেজপাড়া থেকে সুষমা কর্মকার, নবদ্বীপ থেকে আকাশ মণ্ডল, দক্ষিণ 24 পরগনার মুলটি রায়পুর থেকে স্নেহা পুরকাইত, বারাসাত থেকে অমিতা ঠাকুর, রাজবলহাট থেকে দীপঙ্কর সামন্ত, গড়িয়া থেকে অভিজিৎ ভৌমিক এবং তার স্ত্রী শুক্লা ভৌমিক, কুমোরটুলি থেকে মধুমিতা সাহা এবং তার ছেলে সায়ন সাহা, ঘাটাল থেকে তনু প্রামাণিক, হাওড়া কুলগাছিয়া থেকে রাজ, অশোকনগর থেকে সুভাষ মণ্ডল, বারুইপুর জেলের কাছ থেকে শঙ্কর মণ্ডল, চন্দনপুর পোটরা থেকে শুভঙ্কর ঘড়ুই, সোদপুর থেকে আত্রেয়ী, আহমেদাবাদ থেকে সুকান্ত সেনাপতি, বম্বে থেকে রিয়াজ খান এবং তার স্ত্রী রোজভাড়া খান, উত্তর 24 পরগনার বসিরহাট থেকে আশরাফুল, হুগলির জিরাট কপুরা পাঁচপাড়া থেকে দীপায়ন বিশ্বাস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, উত্তর 24 পরগনা বসিরহাট বিবিপুর থেকে মিন্টু মণ্ডল, উত্তর 24 পরগনা হাবড়া থেকে জয়ন্ত সাহা, মুর্শিদাবাদ নজরানা গ্রাম থেকে আব্দুল হাকিম, ইসরায়েল এবং তুহিন, তারকেশ্বরের কালিকাপুর থেকে শ্রেয়সী সামন্ত এবং বসিরহাট থেকে বাবুসোনা। এছাড়াও আরও অনেকে কমেন্ট করেছেন, তবে সকলের নাম একসঙ্গে ঘোষণা করে গল্পটিকে আর লেন্দি করতে চাইছি না, তাই আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদেরকে কমেন্ট করেছিলেন এবং প্রত্যেকটি গল্প শুনে গল্পের মধ্যে থাকা প্রশ্নের সঠিক উত্তর লিখছেন। আশা করছি আপনার তরফ থেকে আমাদের আজকের গল্পেরও যে সঠিক উত্তরটি রয়েছে সেটি আপনার নামের সঙ্গে কমেন্ট সেকশনে পেয়ে যাব। তাহলে চলুন আর বেশি দেরি করব না, আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে একটি টান টান রোমাঞ্চকর এবং উত্তেজনায় পরিপূর্ণ গল্পের সাথে আগামী এপিসোডে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।